আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, ফেনীতে বন্যা আশঙ্কায় উদ্বেগ, দেশের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান তারেক রহমানের। ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিক বিদায় সাদিক কায়েমের। জয়পুরহাট আক্কেলপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলায় আলম মণ্ডলের মৃত্যুদণ্ড। অপরাধীর কোনো দলমত নেই বলেন ডিএমপি কমিশনার। তরুণদের উগ্রবাদ থেকে দূরে রাখতে মডেল মসজিদকে কেন্দ্র করে উদ্যোগ ধর্মমন্ত্রীর। বেকারত্ব ও অর্থনৈতিক সংকটে উত্তপ্ত নেপাল। ৩ যুবকের আত্মাহুতির চেষ্টা ঘিরে বলেন শার বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ২ বছরের কারাদণ্ড। অবৈধভাবে জনমত জরিপ সেবা গ্রহণের অভিযোগে রায় আদালতের। ইংল্যান্ড আর্জেন্টিনা সেমিফাইনালের আগে বিশ্লেষকদের ভিন্নমুখী মন্তব্য। সুবর্ণ সুযোগ মিসে নরওয়ের বিদায়। সরলোথের আত্মসমালোচনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ফেনীতে টানা বর্ষণ ও ভারতের উজানের ঢলে মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। সোমবার দুপুর ৩টায় মুহুরী নদীতে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১১.৪৫ মিটার, যা বিপদসীমার ১.১০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বিপদসীমা ১২.৫৫ মিটার। টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন নিয়মে পরিণত হয়েছে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি একনেকে অনুমোদন পাওয়া প্রায় ১,৫৪২ কোটি ১৬ লাখ টাকার মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রথম পর্যায়ে দ্রুত বাস্তবায়নের দাবি তুলেছেন তারা। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ একসঙ্গে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। মাত্র কয়েকদিন আগেই স্বৈরাচারকে বিদায় দেওয়া হয়েছে, আর সেই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে এসে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছে। তারেক রহমানের মতে, দেশের জন্য এবং মানুষের কল্যাণে সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজ করে, তাহলে তার সুফল সবার কাছে পৌঁছাবে। তিনি আরও বলেন, বৃক্ষরোপণ দিবসে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে যার অবস্থান থেকে পরিবেশকে সুন্দর ও সুরক্ষিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই চারাটা রোপণ করলে শুধু আজকের দায়িত্বটা আমাদের শেষ হয়ে যাবে না। এই এলাকায় যে সকল মানুষ থাকেন, খালের দুই পাশে যারা থাকেন এবং যারা আজকে চারাটা রোপণ করছেন, আপনারা হয়তো এখান দিয়ে আসতে যাওয়া করবেন অনেকে। আর বিশেষ করে এলাকায় যারা থাকেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই ৩৫০ গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। এই খালটা দেখেন কি সুন্দর, খালটা বয়ে যাচ্ছে। এই গাছটা ইনশাআল্লাহ যখন বড় হবে, তখন এই খালটা দেখতে আরো অনেক সুন্দর হবে। এই খালের পাশ দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সহ সভাপতি ভিপি আবু সাদেক কায়েম ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টে সাদেক কায়েম জানান, সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। ছাত্র শিবিরকে তিনি নিজের আবেগ আর ভালোবাসার প্রিয় সংগঠন হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো তিনি এই সংগঠনের সঙ্গেই কাটিয়েছেন। তিনি আরও লেখেন, ছাত্র শিবির তাকে দেশ ও জাতিকে নিয়ে ভাবতে শিখিয়েছে, জড়তা ভেঙে কথা বলতে শিখিয়েছে এবং নেতৃত্বের গুণাবলী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মণ্ডল নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে তাকে পুলিশের কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা যায়, সপ্তম শ্রেণীর ওই মাদ্রাসা ছাত্রী ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়। সেদিন দুপুরে মাদ্রাসা থেকে ফিরে পোশাক পরিবর্তন করার সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মণ্ডল তাকে ধর্ষণ করেন। অপরাধীর কোনো দল মত বা সামাজিক পরিচয় নেই উল্লেখ করে পুলিশ সদস্যদের জনগণের স্বার্থে নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীতে অবৈধ অস্ত্র ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার ১৩ জুলাই ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে জুন ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। একটি নিরাপদ, অপরাধমুক্ত এবং শান্তিময় রাজধানী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
অহর্নিশ কাজ করে যাচ্ছে। আর আমাদের এই যাত্রায় আপনারা অর্থাৎ সাংবাদিক সমাজ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহযোগী ভূমিকা পালন করছেন। বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার হচ্ছে আইন শৃঙ্খলার। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার কিছু অংশে তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রাখতে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 23তম দিনের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। বিকেল 3টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাজনৈতিক এক মধ্যস্থতাকারীর কাছ থেকে 27 কোটি ওন মূল্যের জনমত জরিপ সেবা বিনামূল্যে গ্রহণের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সিওলের জেলা জজ আদালত রায় উল্লেখ করেছে, ইয়ন কোনো অর্থ পরিশোধ না করেই মোট 14 দফা জনমত জরিপের সুবিধা নিয়ে রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘন করেছেন। আদালত আরও জানায়, এই সুবিধার প্রতিদান হিসেবে ইয়ন একজন সাবেক সংসদ সদস্যের দলীয় মনোনয়ন নিশ্চিতের নিজের প্রভাব খাটিয়েছিলেন। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। ইয়ন দাবি করেন তিনি কোনো জরিপের অনুরোধ করেননি এবং এর বিনিময়ে কোনো প্রতিশ্রুতিও দেননি। আদালতের এই সিদ্ধান্ত সাবেক ফার্স্ট লেডি কিম কোন হির সঙ্গে সংশ্লিষ্ট আগের রায়গুলোর চেয়ে ভিন্ন। পূর্ববর্তী রায়গুলোতে বলা হয়েছিল, জরিপ সেবার সঙ্গে কোনো পারস্পরিক সুবিধা বা লেনদেনের সম্পর্ক ছিল না। সোমবারের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে আদালত জানিয়েছে। বর্তমানে 65 বছর বয়সী ইয়ন 8টি আইনি মামলার মুখোমুখি। 2024 সালে স্বল্পস্থায়ী সামরিক আইন জারির ঘটনায় একটি অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে দোষী সাব্যস্ত হন তিনি। গত ফেব্রুয়ারিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, যার বিরুদ্ধে তিনি আপিল করছেন। বেকারত্ব, অর্থনৈতিক দুর্দশা ঘিরে নেপালে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষ রাস্তায় ছড়িয়ে পড়েছে নতুন করে। গত 3 দিনে 3 যুবক শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা করেছেন। তাদের মধ্যে 2 জন মারা গেছেন এবং তৃতীয় জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাগুলো দেশজুড়ে তীব্র আলোড়ন তুলেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর প্রধানমন্ত্রী বালেন শাহর পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে বিক্ষোভকারীরা সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস অভিযোগ করেছে যে বালেন্দ্র শাহর সরকার তরুণদের মনে আশা ও আস্থা জাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তরুণদের সংগঠন জেনজি নেপাল অভিযোগ করেছে, কর্মসংস্থান বৃদ্ধি ও আয় বাড়ানোর জন্য সরকারের বাজেট ও নীতিমালায় কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেই। তাদের মতে সরকার গণবিরোধী ও স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় 2023 সালের প্রেম আচার্যের আত্মাহুতির ঘটনাটি আবারও আলোচনায় এসেছে। সেই সময় কাঠমান্ডুর তৎকালীন মেয়র বালেন্দ্র বালেন শাহ ঘটনাটিকে রাষ্ট্রের চরম ব্যর্থতা বলে অভিহিত করেছিলেন। কিন্তু বর্তমান সংকট নিয়ে তার নীরবতা এখন বিরোধী দল ও বিক্ষোভকারীদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দিচ্ছে। আর্জেন্টিনার নাম এলেই লিওনেল মেসির প্রশংসায় মুখর হয়ে ওঠেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। একসময় ক্রিস্টিয়ানো রোনালদোকে পাশ কাটিয়ে মেসিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় বলেছিলেন তিনি। কোলের মতে মেসি সেই ফুটবলার যিনি ক্যারিয়ারের সম্ভাব্য সব সাফল্য অর্জন করে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। তবে সেমিফাইনালের আগে কোলের সুর বদলে গেছে। মেসির প্রতি শ্রদ্ধা অটুট থাকলেও আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে তিনি দারুণ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ইংল্যান্ড জানে আর্জেন্টিনার শক্তি কোথায়, কিন্তু ভেতর থেকে তিনি অনুভব করছেন ইংল্যান্ডই ম্যাচটি জিতবে। এই আত্মবিশ্বাসী এখন ইংলিশ শিবিরে নতুন উদ্দীপনা যোগ করেছে। এদিকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস লড়াই, অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে নরওয়ে। তবে ম্যাচ শেষেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে নরওয়ে স্ট্রাইকার আলেকজান্ডার সোরলোথের সেই সুবর্ণ সুযোগ, যা অনেকের মতে ভাইকিংসদের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার প্রধান কারণ। ম্যাচের 44 মিনিটে মার্টিন ওডেগার্ডের দুর্দান্ত রক্ষণভেদী পাস থেকে বল পেয়ে ইংল্যান্ডের ডি বক্সে ঢুকে পড়েন সোরলোথ। ম্যাচ শেষে নিজের ভুল সিদ্ধান্ত নিয়ে সোরলোথ খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, আমি বল নিয়ন্ত্রণে নিয়ে যখন মাথা তুলে তাকালাম, দেখলাম স্টোনস পাসের লাইনটা বন্ধ করে দিয়েছে। এরপর আরও একটা টাচ নিলাম, যা একদমই ঠিক হয়নি। আমি নিজে কোনো মুভ করে ওকে বিভ্রান্ত করার চেয়ে ও কি মুভ করে সেটার জন্য অপেক্ষা করছিলাম। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।